জাপানের মানুষগুলো প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর পরেও এত বেশি এনার্জেটিক কিভাবে থাকতে পারে? অন্যদিকে আমরা সারাটা দিন সারাটা রাত ঘুমিয়ে থাকার পরেও আমাদের মনে হয় ক্লান্তি দূর হচ্ছে না। আপনি অনেক বেশি ঘুমানোর পরেও সকালে এমনভাবে ওঠেন যেন আপনার মধ্যে থেকে সমস্ত এনার্জি কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে একটি জাপানের মানুষ আপনার থেকে অনেক কম ঘুমানোর পরেও এত বেশি এনার্জেটিক কিভাবে থাকতে পারে? জাপানিজরা আমাদের থেকে কম ঘুমানোর পরেও তারা তাদের সমস্ত কাজ আমাদের আগেই শেষ করে নেয়। আর আমরা যতই ঘুমাই না কেন আমাদের মধ্যে কাজ করার এনার্জি থাকে না। আর আপনারও এই সমস্যা হলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রো স্লিপার হয়ে যাবেন। কারণ এখন আমি আপনাদের 7টি জাপানিজ স্লিপিং হ্যাবিট বলবো, যা আপনার স্লিপিং প্যাটার্নকে এমনভাবে রিসেট করে দেবে যে আপনি অল্প ঘুমানোর পরেও সারাটা দিন ক্লান্তি অনুভব করবেন না। মনে করুন আপনি রাত্রে 8 ঘন্টা ঘুমিয়েছেন, সময় মতো শুয়েছিলেন, সকালে দ্রুত উঠেও পড়েছেন, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আপনার অবস্থা এমন ছিল যে আপনি ঠিক করে চলতে পারছেন না। আপনি রাতে ঘুমিয়েছিলেন নিজেকে রিচার্জ করার জন্য, কিন্তু সকালে উঠে আপনার এমন মনে হচ্ছে রিচার্জ তো দূরের কথা, আপনার যেন ব্যাটারি আরও বেশি ডাউন হয়ে গেছে। যতটা ক্লান্ত আপনি রাতে ঘুমানোর আগে ছিলেন, সকালে ঘুম থেকে উঠে তার থেকে বেশি আপনাকে ক্লান্ত মনে হচ্ছে। অন্যদিকে একটি জাপানিজ মানুষ রাতে কেবলমাত্র 4 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু যখন ওই মানুষটি ঘুম থেকে ওঠে ওই মানুষটার মধ্যে এত বেশি এনার্জি থাকে যে সারাটা দিনের কাজ সময়ের আগেই শেষ করে দেয়। তাহলে কি জাপানিজ মানুষের কাছে কোনো না কোনো ফাস্ট চার্জার আছে, যেটা ব্যবহার করে এরা অল্প ঘুমিয়েও নিজেকে ফুল চার্জ করে নিতে পারে আর সারাটা দিন প্রো অ্যাক্টিভ এবং ফোকাস থাকতে পারে? তো চলুন দেখে নেওয়া যাক জাপানিজদের ওই 7টি অভ্যেস, যে কারণে জাপানিজরা কম ঘুমানোর পরেও ফুল এনার্জেটিক থাকতে পারে। নাম্বার 1, কুল ডাউন ইয়োর কেভ। আপনি কি কখনো এটা নোটিশ করেছেন? গরমের রাতে আপনি কতবার বিছানা থেকে ওঠেন, আর যখন একটু ঠান্ডা হাওয়া শরীরে লাগে তখন আপনার ঘুম গভীর হয়ে যায়। জাপানে 2000-এরও বেশি বাড়িতে একটি রিসার্চ করা হয়, যেখানে অ্যাভারেজ বেডরুমের টেম্পারেচার 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকে। এরা এদের রুম ইচ্ছা করে এত বেশি ঠান্ডা রাখে যাতে এদের স্লিপ কোয়ালিটি ভালো হয়। অন্যদিকে আমরা 28 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারে শুয়ে ভাবি রাতে ঘুম কেন আসেনি। স্লিপ সায়েন্টিস্টরা আমাদেরকে বলেন আমাদের ব্রেনের ডিপ স্লিপের জন্য আমাদের শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কম করতে হবে। যদি আপনার রুম গরম হয় তাহলে আপনার ব্রেনকে এক্সট্রা পরিশ্রম করতে হয় আপনাকে ঘুমানোর জন্য, যার রেজাল্টটা পরবর্তী সকালে দেখতে পাওয়া যায়। তাই আপনি কি করতে পারেন? আপনি আপনার রুমের টেম্পারেচার 18 থেকে 20 ডিগ্রির আশেপাশে রাখার চেষ্টা করুন। যদি আপনার রুমে এসি থাকে তাহলে খুবই ভালো কথা, আর যদি না থাকে তাহলে কুলার, ফ্যান যে কোনো কিছু ব্যবস্থা করতে পারেন। আপনাকে কেবল আপনার রুমের টেম্পারেচার কম করতে হবে। আর জাপানিজ মানুষগুলো এটাকে নিজের হ্যাবিট তৈরি করে নিয়েছে, আর এই কারণেই এরা কম ঘুমিয়েও সকালে এনার্জির সঙ্গে ঘুম থেকে উঠতে পারে, কারণ এদের কোয়ালিটি অফ স্লিপ অনেক ভালো হয়। আর ভালো ঘুমের জন্য কেবলমাত্র ঠান্ডা রুমই যথেষ্ট নয়। যদি আপনার বেড খারাপ হয় তাহলে সকালে ঘুম থেকে উঠেই আপনার বডি পেন এবং ক্লান্তি অনুভব হবে। নাম্বার 2, সাপোর্ট নট সফটনেস। আপনার হয়তো মনে হয় সফট বেডের অর্থই হলো ভালো ঘুম, কিন্তু এটা সত্যি নয়। জাপানের মানুষগুলো সফট ম্যাট্রেসে ঘুমায় না। এখানকার কালচার হলো ফোটন এবং তাতামি ম্যাট্রেসে ঘুমানো, কারণ যখন আপনার বেড অনেক বেশি সফট হবে তখন আপনার স্পাইন ন্যাচারাল পজিশনে থাকবে না, আর আপনার শরীর সারা রাত আপনার স্পাইনকে অ্যাডজাস্ট করার জন্য ছোট ছোট ব্রেক নিতে থাকে, আর আপনি কোনো রকমের নোটিশ না করেই বারবার জেগে ওঠেন। তাই আপনি কি করতে পারেন? যদি আপনি নতুন কোনো ম্যাট্রেস অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনি আপনার বেড থেকে আপনার ম্যাট্রেসটাকে সরিয়ে ফেলুন, আর আপনি কটনের বেডশিটের লেয়ার তৈরি করুন, অথবা ইয়োগা মেটে ব্যবহার করা ফোম ব্যবহার করুন। কিন্তু ভালো ঘুমের জন্য কেবলমাত্র ঠান্ডা ঘর এবং ম্যাট্রেসই যথেষ্ট নয়। নাম্বার 3, হট বাথ। যখন আপনি আপনার অ্যালার্টনেসকে বাড়াতে চান তখন আপনাকে কোল্ড শাওয়ার নিতে হবে, আর এই কারণেই বলা হয় সকালে ঘুম থেকে উঠেই ঠান্ডা জলে স্নান করা উচিত। অন্যদিকে যদি আপনি অল্প একটু গরম জলে স্নান করেন তাহলে এটা আপনার বডিকে রিল্যাক্স মোডে নিয়ে যাবে, যা ঘুমানোর জন্য একদম পারফেক্ট। জাপানে একটি রিচুয়াল আছে যেটাকে জাপানের মানুষ বলে অপূর্বা। জাপানের মানুষগুলো রাত্রে ঘুমানোর আগে হালকা গরম জলে স্নান করে, আর এরপরে যখন এদের শরীর ঠান্ডা হতে শুরু করে তখন এদের ব্রেন সিগন্যাল পেয়ে যায় যে এখন রেস্ট মোড অন করতে হবে। বিজ্ঞান আমাদেরকে বলে যখন আপনি গরম জলে স্নান করেন তখন আমাদের বডি নিজের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কম করে দেয়, আর এটাই আপনাকে ট্রিগার করে ডিপ স্লিপের জন্য। এখন হয়তো আপনি ভাবছেন গরম জলে স্নান করলে বডি টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে বলি, যখন আপনি গরম জলে স্নান করেন তখন বডির বাইরের টেম্পারেচার একটু বেড়ে যায়, কিন্তু যখনই আপনি বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসেন তখন বাইরের আবহাওয়ার কারণে আমাদের বডি টেম্পারেচার দ্রুত নিচে নেমে যায়,
আর এই কারণেই ওয়ার্ম বাথ নেওয়ার পরে রিল্যাক্স ফিল হয় এবং স্লিপিং এফেক্ট ক্রিয়েট হয়। তাই ঘুমাতে যাওয়ার আগে ওয়ার্ম বাথ নেওয়া আপনার স্লিপকে ইমপ্রুভ করবে। আর এখন আপনি কি করতে পারেন, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে হালকা গরম জলে স্নান করে নিন। আর যদি আপনি স্নান করতে না পারেন তাহলে হালকা গরম জলে 10 থেকে 15 মিনিটের জন্য আপনি আপনার পা ডুবিয়ে রাখুন। জাপানের মানুষগুলো এই রিচুয়ালটাকে ডেইলি হ্যাবিট তৈরি করে নিয়েছে। আর হট বাথ ছাড়া যদি আপনি আপনার ঘুমকে ঠিক করতে চান তাহলে আপনাকে একটা চিন্তা পরিবর্তন করতে হবে, আর সেটা হলো নাম্বার 4, শিফট দ্য সেম অ্যারাউন্ড দ্য স্লিপ। আমাদের এখানে যদি কেউ আমাদেরকে বলে তুমি তো সবসময় ক্লান্ত থাকো, তাহলে এটা আমাদের শুনতে ইনসাল্ট মনে হয়। কিন্তু জাপানে এটা ঠিক উল্টো। যদি জাপানে কেউ বলে আপনাকে দেখতে ক্লান্ত মনে হচ্ছে, তাহলে এটা হলো একটি কমপ্লিমেন্ট। এর অর্থ হলো আপনি হার্ডওয়ার্ক করেছেন, আর মানুষ আপনার ওই হার্ডওয়ার্ককে রেসপেক্ট করে। আর এই কারণেই জাপানে পাবলিক প্লেসে ন্যাপ নেওয়াটা লজ্জার কিছু নয়। অফিস হোক অথবা ট্রেন, যদি কেউ ন্যাপ নেয় তাহলে মানুষ তাদেরকে লেজি বলে না, বরং এদেরকে হার্ডওয়ার্কিং মনে করা হয়। জাপানে ট্রেনের মধ্যে কোনো রকমের মিউজিক অ্যালাউ নেই, এমনকি বেশি জোরে কথা বলাও অ্যালাউ নেই, কারণ এখানে বেশিরভাগ প্যাসেঞ্জার ন্যাপ নেয় আর কারোর ঘুমের ডিস্টার্ব করা উচিত নয়। অন্যদিকে যদি আমরা টায়ার্ড ফিল করি তাহলে দ্রুত আমরা চা অথবা কফি পান করে নিই, যাতে আমাদের ঘুমটা দূর হয়ে যায় এবং আমাদের এনার্জেটিক মনে হয়। আর কফিতে থাকা ক্যাফেন আমাদের ঘুমকে নষ্ট করে দেয়। আর যে জিনিসটা আপনাকে জাগিয়ে রাখার কাজ করে সেটাকেই যদি আপনি আপনার ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত নিজের শরীরকে দেন, তাহলে আপনার ঘুম তো খারাপ হবেই। তাই আপনি কি করতে পারেন, আপনার ঘুমকে রেসপেক্ট করতে হবে। যদি আপনার ক্লান্তি মনে হয়, টায়ার্ড ফিল হয়, আপনার ন্যাপের প্রয়োজন হয়, তাহলে এই সিগন্যালটাকে রেসপেক্ট করুন। চা অথবা কফির সাহায্যে এটাকে দূর করার চেষ্টা করবেন না। জাপানের মানুষগুলো নিজের ঘুমকে রেসপেক্ট করে, আর এই কারণেই এরা মাঝে মাঝে কোয়ালিটি ন্যাপ নেয়। নাম্বার 5, মাস্টার দ্য মিনি ন্যাপ। আমরা ন্যাপিংকে এত বেশি রেসপেক্ট করি যে আমাদের মনে হয় যত বেশি ঘুম তত বেশি এনার্জি, কিন্তু এটা সত্যি নয়। ন্যাপ আমাদের শর্ট টাইম এনার্জি দেয়, আর জাপানের মানুষগুলো এটাকে খুব ভালোভাবে ব্যবহার করে। জাপানে কালচার আছে শর্ট ন্যাপ নেওয়ার, যেটা হলো 15 থেকে 20 মিনিটের। আর এই কারণেই এদের ব্রেন রিচার্জ হয়ে যায় কোনো রকমের ক্লান্তি ফিল না করে। তাই আপনি কি করতে পারেন, প্রতিদিন 15 থেকে 20 মিনিটের ন্যাপ ট্রাই করুন। এই টাইমটাকে বাড়াবেন না, তা না হলে আপনার ঘুম চলে আসবে। যদি আপনি ক্লাসে অথবা অফিসে থাকেন আর সম্ভব না হয়, তাহলে 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে কেবলমাত্র রিল্যাক্স করুন। এটাও আপনার ব্রেনকে রিচার্জ করবে। আর ন্যাপ নেওয়ার বেস্ট টাইম হলো দুপুর 1টা থেকে 3টের মধ্যে। আর জাপানের মানুষগুলো এই হ্যাবিটটাকে খুব ভালোভাবে ফলো করে, আর এই কারণেই এদের 7 থেকে 8 ঘন্টার ঘুমের প্রয়োজন হয় না। নাম্বার 6, স্লিপ অন বটন। আপনি ঘুমাতে যাওয়ার আগে কি করেন? বেশিরভাগ মানুষের ঘুমাতে যাওয়ার আগে ফেভারিট কাজ হলো এদের মোবাইল ব্যবহার করা। বিছানাতে শুয়ে ততক্ষণ পর্যন্ত ফোন ব্যবহার করতে থাকে যতক্ষণ পর্যন্ত এদের চোখ ক্লান্ত হয়ে বন্ধ না হয়ে যায়। বড় বাচ্চা বুড়ো আজ সবার একই অবস্থা। দেখুন, যখন আমরা কোনো ডিজিটাল স্ক্রিন দেখি, ওই স্ক্রিন থেকে বার হওয়া ব্লু লাইট আমাদের বায়োলজিক্যাল ক্লককে ডিস্টার্ব করে। আর স্ক্রিনের লাইটের কারণে আমাদের ব্রেনের এটা মনে হয় যে এখনও হলো দিন, যে কারণে আমাদের ঘুমাতে সমস্যা হয় আর আমাদের ডিপ স্লিপটা ডিলে হয়ে যায়। জাপানেও 95% মানুষের কাছে স্মার্টফোন আছে, কিন্তু পার্থক্যটা হলো এরা রাতের সময় স্ক্রিন ডিসিপ্লিনকে ফলো করে, অর্থাৎ বেড টাইমের 1 ঘন্টা আগে কোনো রকমের স্ক্রিন দেখে না। আর এখন আপনি কি করতে পারেন, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনার মোবাইল এবং ল্যাপটপ বন্ধ করে রেখে দিন। আর যদি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তাহলে ওয়ার্ম লাইট ফিল্টার অন করে ব্যবহার করুন। আপনি রাতে ঘুমানোর একটি রিচুয়াল তৈরি করুন, এমন একটি অ্যাক্টিভিটি করুন যাতে আপনার খুব দ্রুত ঘুম চলে আসে আর আপনার ব্রেন রিল্যাক্স থাকে। আর আমি পার্সোনালি ঘুমাতে যাওয়ার আগে একটি বই নিয়ে ঘুমাতে যাই, আর ওই বইটা পড়তে পড়তে অটোমেটিক ঘুমিয়ে পড়ি। এটা হলো এমন একটি অভ্যেস যেটাকে যত দ্রুত আপনি আপনার লাইফে অ্যাড করবেন, এটা আপনার জন্য তত বেশি ভালো হবে। এছাড়া আর একটি জিনিস আছে যেটা আপনার ঘুমের কোয়ালিটিকে আপগ্রেড করতে পারে, সেটা হলো নাম্বার 7, আপগ্রেড ইওর পিলো। বেশিরভাগ মানুষের জন্য পিলো খুব একটা ম্যাটার করে না, এরা যে কোনো রকমের পিলো ব্যবহার করে নেয়। আর এই মানুষগুলোই পরে কমপ্লেন করে যে সকালে ঘুম থেকে উঠেই ঘাড়ের কাছে যন্ত্রণা করে এবং সারাটা দিন ক্লান্তি থাকে। আর এর পিছনের কারণ হলো ভুল পিলো ব্যবহার করা এবং আপনার ঘাড়ের মধ্যে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়া। জাপানের মানুষগুলো একটি ইউনিক পিলো ব্যবহার করে, যা তাদের ব্রেনের ওজন অনুসারে নয়, বরং ঘাড়ের ন্যাচারাল কার্ভ অনুযায়ী অ্যাডজাস্ট হয়, যে কারণে ঘাড়ে কোনো রকমের প্রেশার পড়ে না, ব্লাড ফ্লোটা খুব সুন্দর হয়। এছাড়া রিসার্চাররা বলে প্রপার নেক সাপোর্ট আমাদের নেক পেনকে 50% কম করে দিতে পারে। আর যখন আপনার পেন এবং ডিসকমফোর্ট কম হয়ে যাবে, তখন আপনার ঘুম অটোমেটিক গভীর হবে। আর এখন আপনি কি করতে পারেন, 2-3টে পিলোর সঙ্গে এক্সপেরিমেন্ট করুন।
যতক্ষণ পর্যন্ত আপনি এমন পিলো না পাবেন যেখানে আপনার কোনো রকমের নেক পেন ফিল হবে না। দেখুন, জাপানিজ মানুষদের জন্য এই পিলো কেবলমাত্র একটি নর্মাল সফট টয় নয়, বরং এটা হলো একটি টুল যা এদের ঘুমের কোয়ালিটি ডিসাইড করে। আর এখন আপনি কমেন্ট করে বলুন এই 7টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনি আজ রাতেই ট্রাই করতে চলেছেন। আর যদি এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।